এনিওয়ে সো আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন সবাই ভালো আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছেন। আমরা আহ, আবার কিছুদিন পর ব্যাক আসলাম, যেহেতু আয়মান আর আমার একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে একটু বেশি ডিসিমিলার ওয়েতে চলতেছে। সো দেখা যায় আমার যখন ব্রেক ওর তখন পরীক্ষা, ওর যখন পরীক্ষা আমার তখন ব্রেক, এই জন্য একটু প্যারা হচ্ছে। বাট আই হোপ যে নেক্সট ইয়ারের ফার্স্ট মান্থেই দুইটা ক্যালেন্ডার মিলে যাবে। বিউপির প্ল্যান এরকমই শুনতেছি। সো তখন থেকে একটু রেগুলার ইন্টারভ্যাল আসা যাবে। বিকজ আমরা দুজন একই ইউনিভার্সিটিতে পড়ে যদি এই ফ্যাসিলিটিটা না নিতে পারি যে ব্রেক আর সবকিছু একই টাইমে, তাহলে ব্যাপারটা বেশ প্যাথেটিক। সো হোপফুলি উইল বি ব্যাক এক্স্যাক্টলি। স্ট্রঙ্গার অ্যান্ড বেটার ইন 2020। সো উইথ দ্যাট হোপ সবাইকে ওয়েলকাম টু দ্য এপিসোড নাম্বার 16 অর 17 অফ দ্য থট স্পট। এত বেশি এপিসোড করে ফেলছি, এখন আর মনে টনে থাকে না। আগে 1 2 3 4 ওফ। মনে থাকতো। ও ও, আচ্ছা। 16টা। না, আই হোপ তোর কাছে কি মনে হয়, আচ্ছা আমি যদি তোকে একটা স্ট্যান্ডার্ড নাম্বার জিজ্ঞেস করি, তোর কাছে কি মনে হয় যে 2022 তে একটা পডকাস্ট লাভার হিসেবে বা একটা রেগুলার পডকাস্ট হিসেবে কয়টা এপিসোড করা উচিত একটা বছরে? আম এইটা আসলে ভাই, মানে যদি কেউ বছরের স্টার্ট থেকে শুরু, মানে একদম বছর শুরু থেকে শুরু করে, হুম আমার হুম। মনে হয় যে 30 এপিসোড, মানে 30 এপিসোড ইজ দ্য নাম্বার, যেটা হচ্ছে একটা পডকাস্টের যারা প্রেজেন্টার তাদেরকেও মানে কোয়ালিটিফুল করে তুলে, আর হুম। ভিউয়ারদের মানে ওই বাই 30 এপিসোড একটা ভালো ভিউয়ার বেস বা অডিয়েন্স বেসও গ্যাদার হয়ে যায়। So আমার আমার কাছে 30 ইজ দ্য নাম্বার আর কি। আচ্ছা, তার মানে এক বছরে কমপক্ষে 30টা, রাইট? হ্যাঁ, এক বছর কমপক্ষে 30টা। আচ্ছা, দ্য মোর উইকলি। দ্য মেরিয়ার, কারণ হ্যাঁ, উইকলি একটা করে দিলেও কিন্তু 52টা হয়। সো ওইখানে আবার 22টা কম। সো 30টা মিনিমাম, আমার কাছে মনে হয় একদম মিনিমাম 30টা হওয়া উচিত একটা পডকাস্ট। এছাড়া ওইটাকে একটা রেগুলার পডকাস্ট বলা যায় না, সিজনাল পডকাস্ট বলা যায় আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, সো তো ফার্স্টেই আয়মান তোর কাছে আমি যেটা কোয়েশ্চেন করতেছিলাম, যেটা অফ স্ক্রিনে শুনতেছিলাম, যে 2021 তোকে লাইফে নতুন কি কি ডাইমেনশন দিল, সেখান থেকে অ্যাকচুয়ালি অডিয়েন্সের কি কি শেখার আছে বা জানার আছে বা পাওয়ার আছে, ওই পার্সপেক্টিভে যদি একটু বলস। আচ্ছা, সো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়, মানে একটা বছরের শেষ দিকে আসলে আক্ষেপগুলা না আস্তে আস্তে বাড়তে থাকে। মনে হয় যে কিছুই পাইনি কিছুই পাইনি, এমন একটা ইয়া হয়, আর একটা ডিলেমা থাকে মনের মধ্যে, যে হয়তো নেক্সট বছর পাবো নেক্সট বছর পাবো এরকম। সো আমরা মোস্ট অফ দা টাইম নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আসতে আসতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আমরা যদি কিছু অ্যাচিভ করেও থাকি, ওইটাকে খুব বিশাল পরিমাণে হচ্ছে আমরা ওই অ্যাচিভমেন্ট গুলোর প্রতি আনগ্রেটফুল বিহেভ করি, উইচ ইজ নট গুড। সো 2021টা যদি আমি রাউন্ড আপ করি, মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট টার্ন ওভার্স এই 2021এই ছিল। সত্যি কথা বলতে 2020 একাডেমিক্যালি অনেক স্ট্রেস ছিলাম। 21-এর ফার্স্টের দিকেই হচ্ছে এক্সাম হয়ে গেল। ফার্স্টের দিকে বলাটা ভুল হবে, মাঝামাঝি দিকে এক্সাম হইলো। সো দেখা যাচ্ছে যে 20টা যেমন একটা একাডেমিক্যাল ফ্রাস্ট্রেশনে ছিলাম, 21-এর আরেক ধরনের একটা প্রেশার বা আরেক ধরনের একটা ইয়াতে ছিলাম, যেটা হচ্ছে যে আমার বিজনেস গুলো সব কিন্তু 21-এ স্টার্ট হওয়া। হুম। সব বলতে অনেক বুঝাইতেছে, আসলে এতগুলো দুইটা বিজনেস, তো দুইটা বিজনেস হচ্ছে আমার দুইটাই অনেক দুইটাই বেশি। 21-এ স্টার্ট করা। হ্যাঁ হ্যাঁ। আর দুইটাই হচ্ছে আমার 21-এ স্টার্ট করা, এইটা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট টার্ন ওভার। এটাও আমি এভাবে জিনিসটাকে বলতে পারি যে 2021 মানে এই বছরটাই সেই বছর যে বছরে আমি আস্তে আস্তে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দিকে যাত্রাটা শুরু করি। So, হুম। এই বছরটা আমার সবসময় মনে থাকবে, কারণ এই স্টেপটা নেওয়া, যে বাসায় মানে এই রিয়েলাইজেশনটা আসা যে বাসায় প্রত্যেকদিন বের হওয়ার টাইমে 100-200 টাকা নিতে খারাপ লাগতেছে, নিজের কিছু একটা করা উচিত, আমি এটা 2021-এ যে ফিল করছি, ফিল হুম। করে যে নিজের একটা বিজনেস দাঁড় করানোর কথা চিন্তা করছি, তারপর ওই বিজনেসটা যখন ওয়েল পে অফ করছে, ওইটা থেকে আরেকটা বিজনেস একই সাথে চালানোর যে ডিসিশনটা নিছে, আমার মনে হয় যে এই ডিসিশনটার পিছনে যে মেন্টালিটিটা ছিল, এইটা অনেক বড় একটা মানে পুশ না ফেস করলে বা অনেক অনেক সাহস না থাকলে আমি হয়তো শুরু করতে পারতাম না। তাহলে আমি ওইখান থেকে বলতে পারি আর কি, যে 2021 হ্যাজ মেড মি মোর ব্রেভ আর কি। মানে হুম। যতটা না আমি 2020-এ ছিলাম, যে ওই স্টেপটা নিতে পারছি, ওই সাহসটা মনের মধ্যে আসছে। সো এইটা একটা, যে আমি হচ্ছে স্টার্ট করতে পারছি মাই জার্নি টুয়ার্ডস ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমি এখনো ফাইন্যান্সিয়ালি ফ্রি না, আম, এখনো
মানে মাঝে মাঝে বড় খরচের জন্য, বা দেখা যায় যে আমাদের তো আছে কিছু হচ্ছে নিড, কিছু হচ্ছে ওয়ান্ট, আর কিছু হচ্ছে একদম কি বলে এটাকে, যে ডিমান্ড। হাবি জাবি ফুর্তি করার জন্য, হ্যাঁ, বা হচ্ছে নিজের ফিউচারের জন্য ফান্ড। তো ওই নিড নিড যে ইয়াটা পোর্শনটা, ওইটার জন্য মাঝে মাঝে আম্মুর থেকে একটু হেল্প নেওয়া লাগে। বাট ওয়ান্ট আর হচ্ছে নিজের জন্য রাখার ওই দুইটা কোট আমি নিজে আলহামদুলিল্লাহ এখন ফিল আপ করতে পারছি, সো দ্যাটস আ গুড থিং। এইটা বলতেছি কেন, কারণ হচ্ছে যে 2021 হ্যাজ টট মি যে ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইউ টেক দ্য ফার্স্ট স্টেপ। বসে বসে চিন্তা করা যে আমি কিছু একটা করব, একদিন কিছু একটা করব, আপনার টাইম আয়েগা, এটা ফ্যান্সি লাগে অনেক। বাট আমি না, এই যে দা হোল আপনা টাইম আয়েগা ফ্রেজটার সাথে আমি একদমই একমত না। আমি যেটাতে বিশ্বাসী ওটা হচ্ছে যে আপন আপনা টাইম লায়েগা, মানে হচ্ছে আমি করলে আসলে টাইমটা আসবে, মানে টাইম হ্যাঁ নিজে হ্যাঁ। আমার কাছে কোনো ধরা দিবে না। হুম হুম সো হুম। এটাই আর কি। সো আই টুক দ্য স্টেপ। আমার মনে হয়েছে যে অ্যাডমিশন অ্যাডমিশন আর হয়তো কয়েক মাস পরে, যদিও তখন ওই টাইমটাতে ফ্রি ছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আমার মনে হইতেছিল যে অ্যাডমিশন হইলে তো জুন জুলাই হয়ে যাবে, এমন টাইমে বিজনেস করব কিনা। দেন এগেন আমার মনে হয়েছে যে আমি তো অমন ছেলেও না যে সারাদিন পরে উল্টায় ফেলতেছি, টাইম তো ওয়েস্ট করতেছি, তো দেখা যাক না কিছু একটা করা যায় কিনা। সো আই টুক দ্য স্টেপ এন্ড ইট টার্নড আউট রিয়েলি ওয়েল। এটা যদি আহ এইভাবে টার্ন আউট নাও করতো, হয়তো আমি ওইখান থেকে কিছু একটা শিখতাম, বাট আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট অ্যাটেম্পটেই খুব ভালো গেছে। সো এইটা আমার একটা লার্নিং। 2021-এ যখন নিজের কিছু একটা দাঁড় করাইতেছি, যখন নিজের পিছনে টাইম একটু বেশি দিতেছি, অবভিয়াসলি আমার আশেপাশের মানুষ বা অন্যান্য মানুষদের প্রতি টাইম একটু কম দেওয়া হয়েছে। সো গ্র্যাজুয়ালি আই লার্ন হাউ টু সে নো। আমি এখনো খুব ভালোভাবে মানুষকে না বলতে পারি না, আই এম স্টিল লার্নিং। বাট আগের থেকে বেটার হয়েছি। 2019-20-এর আয়মান সাবিত থেকে 2021-এ একটু বেটার আয়মান সাবিত হয়েছি, ইন টার্মস অফ নোয়িং যে আমার কি দরকার, আর হচ্ছে মানুষজনকে কিভাবে আমার নোটা বলা যায় উইদাউট বিং রুড, উইদাউট বিং ইনসেন্সিবল আর কি। এইটা আরেকটা আমার অনেক বড় একটা লার্নিং। আরেকটা জিনিস আমার যেটা ফিল হয়েছে, এই 2021-এর ডিসেম্বর মাসে এসে, লাস্ট মাসে এসে আমি খুব বাজে একটা ইনসিডেন্টের শিকার হয়েছি। সেটা হচ্ছে যে আমি অনেক কনসার্টে যাই এন্ড আই এনজয় কনসার্টস আ লট। সো হাতির ঝিলে 15 ডিসেম্বর একটা কনসার্ট ছিল। ওই কনসার্টটাতে হচ্ছে আমি গিয়ে খুব বাজেভাবে ইনজিউর্ড হই, শুধু আমি না, আমার সাথে অনেকে ইনজিউর্ড হয়। এন্ড ওই ইনজিউর্ড হওয়ার কারণ ছিল ফার্স্ট অফ অল ম্যানেজমেন্ট। কারণ হাতির ঝিলের এমফি থিয়েটারটা সরি হাতির ঝিলের এমফি থিয়েটারটাতে মনে হয় ক্যাপাসিটি 2800 থেকে 3000, বাট ওইখানে প্রায় মানুষ গিয়েছিল 8000-এর মতো, 7 থেকে 8000-এর মতো মানুষ। এইটাও স্যাড পার্ট না, স্যাড পার্ট ইজ ওইখানে মাত্র 8 থেকে 10 জন পুলিশ ছিল। So, এত বড় ক্রাউডকে এই কয়েকজন পুলিশ মেনটেন করা, মানে ইট ওয়াজ শিওরলি আ মিসম্যানেজমেন্ট আর কি, এটা হয় নাই। সো এই পুরা মিসম্যানেজমেন্টটা যেভাবে আসলে টার্ন আউট হয়েছে সেটা হচ্ছে যে মানুষজন হুমড়ো হুমড়ি খেয়ে একজন আরেকজনের উপর পড়ছে, অনেকজনের উপর দিয়ে পাড়া দিয়ে মানুষজন হেঁটে গেছে, আমিও ওয়ান অফ দেম, পাড়া খাইছি। সো মানে আমি ওই মোমেন্টটাতে এত খারাপ খারাপ কিছু সিচুয়েশন ফেস করছি যে আমরা 3-4 জন পড়ে গেছি, অনেকেই দেখছে পড়ে গেছি, আমার দিকে আই কন্ট্যাক্ট হয়েছে পড়ে যাওয়ার পর, আমি হাত বাড়াইছি তুলে দেওয়ার জন্য, বাট নো ওয়ান কেম টু হেল্প। মানুষজন কেউ হচ্ছে মানে দেখতেছে যে 3-4 জন মানুষ পড়ে গেছে, আসবে একটু পিছাবে, সবাই উঠাবে ওদেরকে, নাহলে পাড়া খেয়ে খুব ভয়ঙ্কর কিছু হইতে পারে, পদদলিত হয়ে মারা যাওয়া অনেক বেশি আননোটিসড একটা সর্ট অফ মৃত্যু, কারণ মানুষজন রিয়েলাইজও করতেছে না যে মানুষের উপর পারা যাইতেছে। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই মোমেন্টে, আমার সাথে 3-4 জন যারা আমরা পড়ে গেছিলাম সবাই খুব প্যানিক করছিল। তো মানে আমি যদি এটা দেখতাম যে মানুষজন আমাকে না দেখে পারায় যাচ্ছে, আমি নিজেকে বুঝাইতে পারতাম, বাট হোয়াট আই স ইজ মানুষজন আমাকে দেখতেছে আমি নিচে, বাট জাস্ট বিকজ আমি গেটের সামনে পড়ছি আর তার কনসার্টে ঢুকা লাগবে, আমার উপর পাড়া দিয়েও মানুষ গেছে। সো 6-7 জন মানুষ আমার উপর পাড়া দিয়ে দিয়ে কনসার্টের ভিতর ঢুকছে। সো এই জিনিসটা না আমার খুব খারাপ লাগছে যে মানে আমি জানি অনেক স্মল একটা পোর্শন দিয়ে আমি অনেক বড় একটা পপুলেশনকে মেবি জাজ করে ফেলতেছি, বাট দেন এগেন যারা আমাকে পাড়া দেয় নাই তারাও তো হচ্ছে আমাকে উঠাইতে সামনে আসে নাই। সো ওইখান থেকে আমার খুব খারাপ একটা জিনিস ফিল হয়েছে, যে আমার মনে হয়েছে যে আসলে এই মিউট হয়ে গেছে এমন। বুঝি নাই ভাইয়া। না না, মিউট হয়ে গেছিল, এটা এটা বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা, মিউট হয়ে গেছে, আচ্ছা। আমি বলতেছিলাম যে হচ্ছে মানে আমার কাছে মনে হয়েছে যে জাতি হিসেবে আমরা হুম যতটুকু অ্যাডভান্সড হওয়ার কথা হুম আমরা অতটুকু অ্যাডভান্সড হইতে পারি নাই মেন্টালি।
মেন্টালি, আমার মনে হয়েছে যে আমাদের আরো সেলফলেস হইতে, আমাদের এই যে সেলফিশ যেই সেলফটা, যে আমার কনসার্টে আগে যাওয়া লাগবে, মানুষ মরলে মরছে, আমি এতক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিলাম, আগে কনসার্টে যাই, আর্টসেলের কনসার্ট। তো এই যে এই স্বার্থটা ছেড়ে একজন মানুষের জন্য আগে আসার যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদের মধ্যে জাতি হিসেবে ডেভেলপ করতে এখনো অনেক 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 সময় বাকি। তো আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অন মাই কান্ট্রিম্যান আর কি। এটা আমার অনেক বড় একটা লার্নিং, যে আমি নিজেকে সবসময় অনেক বেশি একটা অপটিমিস্টিক মানুষ হিসেবেই ভাবি। মানুষজন যখন বাংলাদেশ নিয়ে যা তা বলে, এই দেশের কিছু হবে না এগুলা বলে, আমি তখনও হোপ দেখতাম, বাট আমার মনে হয় যে আমি একটু হইলেও পেসিমিস্টিক হয়ে গেছি এই ইয়াটার পর, এই ইনসিডেন্টটার পর। কারণ এই ইনসিডেন্টটা আমাকে 2-3 দিন ট্রমা দিছে, ভালোই ট্রমা দিছে। আর আই ওয়াজ ফিজিক্যালি উন্ডেড অ্যাজ ওয়েল। সো ওই তো। ঠিক আছে। এখন মাঝখানে একটু ডিসকানেক্টেড মতো ছিল না, আচ্ছা আসলে আচ্ছা। ট্রমাটাইজিং, বিকজ স্বাধীনতার 50 বছর আমরা এত গর্ব করে পালন করলাম, বাট হোয়াট ইজ স্বাধীনতা ওয়েন একটা মানুষের বাঁচার স্বাধীনতা থাকতেছে না একটা কনসার্টে গিয়েছো? এক্স্যাক্টলি। কন্ট্রাডিক্টরি অনেক ব্যাপারগুলো, মেক সেন্স। এইটা, তারপর হচ্ছে লাস্টলি আমার মনে হয় যে আমি 2021-এ এসে ইউটিউব আর গুগল প্রপারলি ইউজ করা শিখছি, আলহামদুলিল্লাহ। মানে এটা অনেক বড় একটা ব্যাপার, এটা অনেক বড় একটা ব্লেসিং তাদের জন্য যারা শিখে ফেলছে। কারণ যারা শিখে নাই তারা আসলে জানে না হিডেন ট্রেজারটা যে কতটা জুস। এই ইউটিউব আর গুগল প্রোডাক্টিভলি ইউজ করার যে পার্টস গুলা, এটা যারা টেস্ট করে নাই তারা আসলে কখনোই বুঝবে না। সো তারা ওই আর্টসটাও ফিল করবে না। আমি হয়তো আপনার আশেপাশে ছিলাম দেখে আমি ওই আর্টসটা ফিল করছি, মানে আই ট্রুলি অ্যাকনলেজ দ্যাট। সো আমিও একটু ভালোভাবে ইউটিউব আর গুগল ইউজ করা শিখছি। এটা আমার অনেক বড় একটা লার্নিং, আসলে আসলে এটা অনেক অনেক বড় লার্নিং। এটা যে ফর দ্য অডিয়েন্স, আমার কাছে মনে হয় যে গুগলিং মানে গুগল শেখা মোটামুটি অনেক বড় একটা আন্ডাররেটেড স্কিল। বিকজ কাউকে যদি গিয়ে আপনি বলেন যে আপনি গুগল করতে পারেন, সে দেখা যাবে একটা হাসি দিবে, বাট ইউ কুড অ্যাপারেন্টলি ফাইন্ড আউট যে সে আসলে গুগলিং করতে হয়তো এই সার্চ করাটাই বোঝাচ্ছে, বাট গুগলের যে আরো মানে গুগল ইজ মোর দ্যান এ কোম্পানি, রাইট? ইট ইজ এ লাইফস্টাইল। তো গুগল হোম থেকে শুরু করে গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ, সবকিছু মিলে কিন্তু গুগল লাইফস্টাইলের মধ্যে অনেক কিছু আসে। সেই পুরা গুগল ইকোসিস্টেমটাকে ইউজ করতে পারাটা, আমি একা একা কথা বলছিলাম অডিয়েন্সের সাথে, মানে গুগল না না, ইকোসিস্টেম নিয়ে। আচ্ছা আচ্ছা। আমি বলতেছিলাম যে গুগল তো মোর দ্যান এ কোম্পানি, রাইট? ইটস এ লাইফস্টাইল। সো আমার কাছে মনে হয় গুগল লাইফস্টাইলটাকে নিজের লাইফস্টাইলের সাথে ইন্টিগ্রেট করতে পারাটা অনেক বড় একটা স্কিল। বাট তুই যদি কাউকে গিয়ে বলো যে আপনি গুগল ইউজ করতে পারেন, দেখা যাবে সে একটা হাসি দিবে, বিকজ ইট সাউন্ড সো চিপ, বাট এইটার অ্যাকচুয়াল বেনিফিটটা অনেক বেশি। এবং গুগল লাইফস্টাইলটা ফলো করতে পারাটা অ্যাকচুয়ালি 1-2 দিনের কাজ না, এটা অনেক দিনের কাজ, ওটা বেশ টাফ। বাট ওয়ান্স ইউ গেট ইট, আমার কাছে মনে হয় ইজ টোটালি ওয়ার্থ ইট। ইউটিউব ইভেন গুগল একটা প্রোডাক্ট, বাট গুগল এবং ইউটিউবের ব্লেসিংটা শেখা এটা খুব বেশি দিনের ব্যাপার না। বাট এই অল্প একটা কাজ জীবনটাকে যে আসলে কত ম্যানিফোল্ডে ইজি করে দেয় এবং প্রোডাক্টিভ করে দেয়, এটা তুই যেটা বললি যে যে না করছে সে বুঝবে না। মানে ইউটিউব যে কত একটা মানে থাকে না, কত বড় একটা ব্লেসিং আজকালকার দুনিয়ার, এইটা যে ইউটিউবিং দেখে কোন একটা স্কিল শিখছে লাইফে সেই বলতে পারবে। মানে এভরিওয়ান ইজ ইউজিং ইউটিউব। আমার আম্মু পাশের রুমে বসে ইউটিউব দেখতেছে, বাট ইটস নট অনলি জাস্ট এন্টারটেনমেন্ট যে টিভিতে দেখতাম, টিভিতে একটা টাইমে বসে দেখতে হইতো, ইউটিউবে এখন হচ্ছে আমি ওইটা নিজের টাইমে বসে দেখতে পাচ্ছি। মোস্ট অফ দ্য মানুষের কাছে কিন্তু ইউটিউবের অর্থ হচ্ছে এইটাই, যে আর ভাই, প্লাগ দ্য এন্ড ফান প্লে। পার্ট ইজ আমরা ভাবতেছি উই আর ইউজিং ইউটিউব, কিন্তু আসলে কিন্তু ইউটিউব ইজ ইউজিং আস ফর ইটস ক্রিয়েটার্স। ব্যাপারটা কিন্তু এখন এমন, হোম এমন পেজে যা দিতেছে ওইটাই আসতেছে। এক্স্যাক্টলি। বাট ধর যে ইউটিউব আমাকে যতই অ্যাড দেখাক, হ্যাঁ অ্যাড দেখতে মেজাজ খারাপ হয়, বাট আমি যদি জানিও যে ইউটিউব আমাকে ইউজ করতে পারে, এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। বিকজ ফার্স্ট কথা হচ্ছে আই ক্যান মানে আমি চাইলে আমার হোম পেজটা ব্ল্যাঙ্কও রাখতে পারি। আমার হুম হুম। লিটারালি হোম পেজ হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে। সো আমার যেটা ইচ্ছা আমি সেটা গিয়ে দেখি, নাম্বার ওয়ান। সো আমাকে অতটা ম্যানিপুলেট করতে পারে না ওর হোম পেজ সাজেশন দিয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইভেন ইফ মাই হোম পেজ ইজ নট ব্ল্যাঙ্ক, আমি কিন্তু আমার হোম পেজ খুব সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারি থ্রো মাই সার্চ অ্যান্ড থ্রো মাই ইন্টারেস্ট। দুই নম্বর কথা, আমাকে কখনোই আমার ইন্টারেস্টের বাইরে কিছু দেখাবে না, কখনোই না। আমার যদি বিটকয়েন নিয়ে ইন্টারেস্ট না থাকে, আমাকে কখনোই বিটকয়েনের ভিডিও দেখাবে না। নাম্বার এক্স্যাক্টলি। টু। নাম্বার থ্রি হইতেছে যে তোর
যেটা বলতেছিলাম যে নাম্বার 3 নাই, নাম্বার 2টাই বলতাম। যেটা বলতেছিলাম যে মানুষ মনে করে যে ইউটিউব হচ্ছে একটা প্লাগ এন্ড প্লে ডিভাইস, বাট এটা যে একটা হিডেন ট্রেজার আছে, এটা অ্যাকচুয়ালি ধর যে একটা স্কিল শিখছে, সেও ধর যে লাইফে সারা জীবন ওইটা তাকে এক কাজে দিবে একটা ইউটিউব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউটিউব তো একদম পুরাপুরি ওদের অ্যাড দেখানোটা বাদে ইউটিউব তো পুরোপুরি একটা ধর থাকে না মানে ফ্রি প্ল্যাটফর্ম। সো এখান থেকে তোর কোনো কিছুতে তোর কোনো টাকা লাগতেছে না। সো এটা আবার একটা বড় জিনিস যে এডুকেশন এর যে মোবিলিটি এটা বাড়ানোর জন্য ইউটিউব অনেক বেস্ট। যাই হোক, ইউটিউব আর ফেসবুক গুগল নিয়ে আমরা অনেক কথা বললাম। এবার একটু সামনের দিকে আগে। আচ্ছা, আমি যদি একটু শর্টকাটে আমার 2021 এক্সপিরিয়েন্স শেয়ার করি। শিওর শিওর। নাম্বার 1 হচ্ছে দ্য লেসন আই গেট ফ্রম 2021, সেটা হচ্ছে যে ফার্স্ট ধাক্কাটা আমি খাইছি যখন আমার কাছে 2020 লাস্টে মনে হচ্ছিল যে লকডাউন খুব দ্রুত শেষ হয়ে যাবে, করোনা খুব দ্রুত শেষ হয়ে যাবে, বাট ইভেনচুয়ালি এটা শেষ হচ্ছিল না। তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে হিউম্যান ফরকাস্ট এবং হিউম্যান প্ল্যানিং কতটা ভালনারেবল একটা ব্যাপার। মানে উই হ্যাভ 0% কন্ট্রোল ওভার দ্য নেচার। সো ওইটা আমার কাছে, আমি দেখছি জানুয়ারি ফেব্রুয়ারি আসতেছে, আমি ভাবছিলাম কত মার্চ হবে, এপ্রিল হবে, এপ্রিল মার্চ মে জুন জুলাই হচ্ছিল না, অ্যাপারেন্টলি নভেম্বর পর্যন্ত লাগছে আমাদের স্কুল কলেজ ওপেন হইতে। সো অ্যাকচুয়ালি উই আর ভেরি, মানে থাকে না ফরকাস্টিংটা জাস্ট একটা খাতা কলমের বিষয়, এটা আমি ধরে নিয়েছি যে প্যারাসাইট একটা কথা বলে যে লাইফ শুড নট বি প্ল্যান। আমার লাইফের ফিলসফিটা হচ্ছে লাইফ শুড বি প্ল্যান উইথ দ্য আটমোস্ট সিনসিয়ারিটি অ্যান্ড আটমোস্ট অ্যাটেনশন টু দ্য আনসার্টেনিটি অ্যান্ড দ্য থাকে না ব্যাকআপ প্ল্যান আর কি, ওইটা মাথায় রেখে লাইফ শুড বি প্ল্যান আর কি। মানে লাইফ শুড বি প্ল্যান যদি আমি এইভাবে ধরে রাখি যে খাতা কলমে ছকে যে আজকে এইটা হবে, এই মাসে এটা করবো, ওইভাবে আসলে প্ল্যান করে খুব বেশি লাভ হয় না। বাট প্ল্যানিং অনেক ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় আনসার্টেনিটিটা অনেক বড় একটা জায়গা ধরে দেখতো। আমি যখনই লাইফে দেখছি যে আমি খাতা কলমের টু ডু লিস্ট বানাইছি, যে আগে আমি এরকম করতাম সকাল 7টা থেকে 8টা এই জিনিস, 8টা থেকে 9টা এই জিনিস, এটা মোস্ট অফ দ্য ডে ফেল করতে দেখা যায়। 8টার পর আমার একটা কাজ চলে আসছে, সো আলটিমেটলি পুরো জিনিসটা কিন্তু কোলাপস করবো, বিকজ চেইনের মতো করে সাজানো, একটা কেটে দিলে বাকিগুলো শেষ। সো আমি অনেক ট্রাই করছি, এটা হয় নাই। সো এরপর থেকে আমি হচ্ছে তোর টিক মার্ক টু ডু লিস্ট শুরু করছি, যে আজকের দিনে আমার এই 5টা কাজ, এই 5টা কাজ আমি যখন শেষ করতে পারি। সো যদি এমন হইতো যে না একটা কাজ চলে আসছে, তখন এটাকে রাত জাগা লাগতো, বা যদি এমন হইতো যে আগামীকালকের কাজ আজকে চলে আসে, তখন সোয়াপ করতাম। সো এইভাবে আই টেন টু ওয়ার্ক আর কি। সো এটা একটা বড় লেসন আর কি। মানে 2021 এর যে বড় লেনদেনিং করোনা প্যান্ডেমিক ওইটার থেকে। আরেকটা ব্যাপার যে যেহেতু 2021 ইজ দ্য ইয়ার যেখানে আমরা অনলাইন এবং অফলাইনে একটা ভালো কন্ট্রাস্ট দেখতে পাইছি সবাই। অনলাইন কাটাইছি বছরের মোটামুটি একটা বড় সময়, আবার সাথে তো অফলাইনে জাম্প করছি, এবং অফলাইনে জাম্প করার পর আমার লেসন হচ্ছে যে অনলাইন ক্যান নট নেভার বি অ্যান অপশন টু অফলাইন উইথ সাম এক্সেপশন। ধর যারা গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে, যারা ধর প্রোগ্রামিং করে, তাদেরকে আসলে অফিস নেওয়াটা আমার কাছে হ্যাসেল মনে হয়। এবং তুই যদি 4-5টা মানুষকেও ঘরে রাখতে পারোস, তোর রাস্তাঘাটের প্রেসার কমে, মানে অনেক দিক থেকে উপকার আছে। সো ওইগুলা তাদের জন্য হোম অফিস ইজ বেটার, যাদেরকে অ্যাকচুয়ালি আমি রিমোটলি কাজ করাইতে পারি। এটা ছাড়া যে এক্সপেরিয়েন্সের ব্যাপারগুলা, ধর এই যে আমরা যে ট্রাইনোমিয়াল পডকাস্ট শুনি, আমি তো ট্রাইনোমিয়াল পডকাস্ট একটা এপিসোডে গেছিলাম। আমি আসলে ট্রাইনোমিয়াল পডকাস্টের এপিসোডের নিয়ে যদি আমি একটু বলি, যে আমি মোটামুটি জানতাম যে অ্যাকচুয়ালি ওনারা কি বলবে না বলবে, মানে জানতাম বলতে কি ওই আইডিয়াটা ছিল, বিকজ যেহেতু তিনজনকে খুব ইয়াভাবে ফলো করি। আমি জাস্ট ওইগুলো কোনো কিছু আসলে ওইভাবে বড় এক্সপেকটেশন নিয়ে যাই না যে আমি কোনো রকেট সায়েন্স শিখে আসবো। আমি সেটাই দেখতে গেছিলাম যে অফলাইন আর অনলাইনের কন্ট্রাস্টটা কিরকম লাগে আর কি। হ্যাঁ, মানে অফলাইন এক্সপেরিয়েন্সটা নিতে গেছিলাম সোজা কথায়, বা ওই দিন কাজও ছিল না, ঘুরতেও গেছিলাম। তখন দেখলাম যে অ্যাকচুয়ালি বেশ বেশ মানে ব্যাপারগুলো আসলে, প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইন হচ্ছে ধর মানে ইউনি চ্যানেল, সো এক সাইড থেকে কথা বলে মানুষজন বেশি। অফলাইনের ব্যাপারগুলো অনেক বেশি মাল্টি চ্যানেল হয়, এই ব্যাপারটা অনেক সুন্দর। সো এটা একটা বড় লেসন আমার কাছে মনে হয় যে কখনোই অফলাইন অনলাইন ক্যান বি এ থাকে না অল্টারনেটিভ, যে না তোকে সপ্তাহে 2টা এক্সট্রা ক্লাস করতে হবে, ওই 2টা ক্লাসের জন্য তোকে ভার্সিটি না ডেকে তোকে বললো যে তুমি অনলাইনে করে ফেলো কাজটা, তাই বলে কিন্তু 7 দিনই অনলাইনে ক্লাস চালানো এটা কোন একটা অল্টারনেটিভ হতে পারে না। এই একটা জিনিস। আর হচ্ছে ভালো জিনিস যদি আমি বলি, স্টার্টআপের কাজ কাম হালকা পাতলা আগাইছে এই বছর, পডকাস্টিং শুরু করলাম, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলাম। শুরু করার জন্য বছরটা বেশ ছিল, বাট আমার কাছে স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েশন, পডকাস্টিং কোনোটাই
আমি স্যাটিসফাইড না কোনোটার প্রোগ্রেস নেই। আমার কাছে মনে হয় যে আমি যদি বলি যে প্রোগ্রেসের দিক থেকে বছরটা খুব খারাপ গেছে, বাট মানে যেহেতু আমরা একটা বড় টাইম পাইছি বাসায়, সো আই রিগ্রেট নাও যে আমার কাছে মনে হয় আরো বেশি কাজ করা উচিত ছিল ইন পডকাস্ট, ইন স্টার্ট আপ, ইন মাই পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েশন। বাট যেহেতু শুরু করছি এই দিক জন্য আমি গ্রেটফুল। শুরু করার এই গ্রাসটা আমাকে দিছে তোর মতো তুই যেটা বলছিলি। বাট আমার কাছে মনে হয় যে 2022 শুড বি, মানে 2022 তো যেহেতু অফলাইনে হবে, সো আই উইল গেট লেস টাইম, বাট আমার কাছে মনে হয় আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড রান অ্যান এক্সট্রা মাইল। এইটাকে হচ্ছে তোর কম্পেনসেট করার জন্য যে 2021 যে একটু মজায় মজায় কাটাইছি, ঘুমায় ঘুমায় কাটাইছি, সো এইটা কম্পেনসেট করতে হবে যে কোনো ওয়েতে। লাইফ শুড বি ব্যালেন্সড ইন এনি ওয়ে অর আদার। সো এই আমার কাছে আর খুব বেশি তেমন কিছু নাই। বাট হ্যাঁ, আমি নিজে না করি, অনেক মানুষকে আমি গ্রো করতে দেখছি 2021 অনেক মানুষ অনেক কিছু শুরু করছে। এই ব্যাপারটা দেখে খুব অ্যামেজিং লাগছে যে অনলাইনের যে পাওয়ারটা, ফেসবুক বা ইউটিউবের পাওয়ার, প্লাস অনেক বড় একটা টাইম এন্ড স্পেস সবাই পাইছে কম বেশি, অফিস থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে, ওইটাই কাজে লাগে অনেকে গ্রো করছে। সো ওইখান থেকে অনেক মোটিভেশনও নেওয়ার আছে। এবং দ্য অনলি থিং, দ্য অনলি যেটা আমি নিজেও ফলো করতে পারি না, এটা আমি জানি না আমার আমার মুখ দিয়ে এটা শুনতে কেমন লাগবে, বাট দ্য অনলি আইডিয়া বা অনলি হ্যাকস টু টু বিট দ্য অ্যালগোরিদম হচ্ছে যে খুব বেশি কনসিস্টেন্ট থাকা এই অনলাইনের দুনিয়ায়। সেটা আমি খুব যারা খেয়াল করে দেখলাম, যে কেস স্টাডি করে দেখলাম যে যারা যারা কনসিস্টেন্ট থাকতে পারছে দে উইন দ্য গেম আর কি, এছাড়া কোনো উপায় নাই। এই মোটামুটি এই হলো আমার অবস্থা। কাছে মনে হয় যে ভাই মানে 2020টাও তো ওয়াজ অনলাইন ইয়ার, তাই না? হুম আবার হুম হুম, 2021টাও ওয়াজ অনলাইন ইয়ার। হ্যাঁ হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে যে এই দুইটা ইয়ারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য যেটা, হুম হুম 2020-এ আমরা ধাক্কা খাইছি, 21-এ আমরা সবাই সবাই কাটায় উঠায় শিখছি মোর অরলেস। হুম, এক্স্যাক্টলি। এটাই আর কি। সো আমিও আপনার সাথে এই ব্যাপারটাতে একমত যে 2021-এ আমি আমার ক্লোজ না, মোটামুটি চেনা জানা আছে এমন অনেক মানুষকে আমি অনেক গ্রো করতে দেখছি। সো ইটস বেটার যে হচ্ছে উই রিয়ালাইজড এট দি এন্ড অফ দ্য ডে যে হচ্ছে মানে ঠিক আছে, আমাদের এখান থেকে এখন ঘুরে দাঁড়ানো লাগবে, সরে দাঁড়ানো লাগবে। যেমন 2020-এও আমার খুব স্লাগিশ লাগতো, লাইফটা এমন কেন, পরীক্ষা হয় না কেন, কবে ভার্সিটিতে যাব, কবে পড়াশোনা শেষ করব, কবে একটা জব হবে। মানে আমি যেটা দেখলাম একটা, এটা হচ্ছে একটা সেলফ ব্লেমিং একটা লুপের মধ্যে পড়ে গেছি, বা সিচুয়েশনটাকে সেলফ ব্লেমও না, সিচুয়েশনটাকে ব্লেম করে একটু গা বাঁচায় চলার একটা লুপে পড়েছিলাম, যেটা 2021-এ আমি করি নাই। 2021-এ আমি এটা বলে কাটাই দিতে পারতাম যে সবকিছু অনলাইন কেন, কিছু করা যায় না কেন, বাসায় কেন। বাট ইনস্টেড আই স্টেপড আউট, এটাই আর কি। সো মানে দ্যাট ওয়ান স্টেপ ইজ অলওয়েজ নেসেসারি। এখন ভাই যদি একটু বলি যে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ইউর worthy investments of 2021, আপনার কি মনে হয়? ফাইন্যান্সিয়াল, মেন্টাল ইনভেস্টমেন্ট গুলোর মধ্যে তো আসলে অনেক কিছুই পড়ে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টই যদি বেসিক্যালি বলি, আপনার বেস্ট ইনভেস্টমেন্ট গুলা কি ছিল? আমি কোথাও ইনভেস্ট করি নাই, সো এরকম কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নাই। বাট না না, মানে ধরেন আপনি বই কিনছেন না, এটাও কিন্তু একটা অনেক বড় হ্যাঁ, একটা ওইটাই ইনভেস্টমেন্ট। বলতাম যে এই যে মাইক হ্যাঁ কিনছি, হ্যাঁ এই যে ওয়েবক্যাম কিনছি, এই যে হ্যাঁ। রিং লাইট কিনছি, সো এগুলো হচ্ছে লাইক গুড ইনভেস্টমেন্ট। সো আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড জিনিসপাতি, বুকস, আর হচ্ছে ধর তোর মানে এই বছর থেকে মোটামুটি আমি হচ্ছে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা জাস্ট 1 মিনিট একটু পজ করি, রাইট? আমাদের হ্যাঁ তো কোনো শিওর। স্পন্সর নাই যে ব্রেক মানে অ্যাড দেখাবো, একটু চুপ করে থাকি। এটা বলছিলাম ইনভেস্টমেন্ট। তো আমার কাছে ইনভেস্টমেন্টের থেকে বড় জিনিস হচ্ছে ওই সেন্সটা আসা। সো আমার কাছে মনে হয় 2021 আমার মধ্যে সেন্সটা আসছে যে সেলফ ইনভেস্টমেন্ট কত বড় একটা ইনভেস্টমেন্ট, ওইটা রিটার্ন কত বেশি। আমরা এক্স্যাক্টলি। আমরা আমরা স্টুডেন্ট মানুষ আর কি ইনভেস্ট করি, তাই না? সো বই আর কয় টাকা যায়, বই অনেক কম দামি একটা ব্যাপার, হাইয়েস্ট কত টাকার ইনভেস্টমেন্টই বা করি। বাট ওইটা যেহেতু আমরা একটা ডেভেলপিং এর স্টেজে আছি, এটা রিটার্নটা আমি পাবো অনেক দিন পরে, কিন্তু এটা ওয়ার্থ ইট, এবং ওইটা থেকে অনেক ম্যানিফোল্ড রিটার্ন পাবো বলে আমার বিশ্বাস। না পাইলেও আমার প্যারা নাই, বিকজ ইন্টেলেকচুয়াল যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটাও বা কম কি। সো আমার মধ্যে এই সেন্সটা আসছে, এটার জন্য আমি 2021 এর কাছে গ্রেটফুল যে যেমন বছরের শুরুতে আমি আই স্টার্টেড পারচেজিং এ মোবাইল, বেটার মোবাইল। আগে ধর এভাবে চিন্তা করতাম যে একটা মোবাইল, দামি মোবাইল দিয়ে কি হবে, চুরি করলে তো শেষ। এখন চিন্তা করলাম চুরি করার ভয় যদি আমি এটা না কিনি, কিন্তু একটা মোবাইল কিন্তু লাইফটাকে অনেক ইজি করে দেয়, অনেক ঝামেলা কমায়, প্রোডাক্টিভিটি বাড়ায়, টাইম বাঁচায়, সবকিছু মিলে একটা মোবাইল ইজ ওয়ার্থ ইট। আমি একটা মোবাইল 2 বছর ইউজ করলে আমার দেখা যায় একদম পুরো ভ্যালুটা আমার উঠে আসবে। সো ওইটা দিয়ে শুরু করছিলাম। এরপর ছোটখাটো অনেক ইনভেস্টমেন্ট করছি। আগে ধর আমার কাছে এরকম হইতো যে কোনো জায়গায় গিয়ে
ধর ওভাবে না নিজের পিছনে আমি টাকা অনেক কম খরচ করতাম, আমার সব টাকা মানুষের পিছনে যাইতো, বুঝছিস? পরে খেয়াল করলাম যে আমি যদি এক জায়গায় একটু হাঁটতে হাঁটতে যাই, আমি যদি 20 টাকার একটা ফুচকা খাই, আই ফিল গুড, আই ফিল গুড। এবং আমি যখন বাসায় আসি, দ্যাট মানে থাকে না, আমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। লাইক আমি তখন কাজ করতেও তখন ভালো লাগে, বা ওই যে রিফ্রেশিং যে একটা একটা মুড বুস্টার। হ্যাঁ, মুড বুস্টার। সো ধর বাইরে যাওয়ার জন্য তো আমার মোটিভেশন লাগে হাঁটতে যাওয়ার জন্য, বাট ওই আমি কি করি 20 টাকা বা 50 টাকার কোন একটা থাকে না, একটা ইনসেন্টিভ হচ্ছে, ওইটাকে একটা ট্রিগার হিসেবে কাজ করাই, যে ফুচকা খাইতে বেরোই। সো ফুচকা খাইতে বেরোইলে আলটিমেটলি আমি হাইটা হেঁটেই আসি। সো হাঁটাটাও হয় সবচেয়ে বড়, এবং সবচেয়ে আমার বেস্ট থাকে না, বেস্ট মানে কাজ যেটা, সেটা হচ্ছে হাত থেকে একা একা কানে পডকাস্ট শোনা বা ইউটিউবের কোনো কন্টেন্ট শোনা। সো এইটা আমার হয় বাইরে হাঁটতে গেলে। সবকিছু মিলে একটা হোলসাম টাইম যায়, জাস্ট ওই কিছু টাকা খরচ করলো, সেটা একটা ইনভেস্টমেন্ট আমি বলবো। বিকজ দেখা যায় অনেক সময় দেখা যায় যে আসলে বেশ আননেসেসারি, আমার খাইতে তো ইচ্ছা করতেছে না, বাট যাই হোক। সো আমার কাছে মনে হয় এরকম ছোটখাটো অনেক ইনভেস্টমেন্টই হয়েছে, বাট সবচেয়ে বেশি আই গেস এই যে কন্টেন্ট ক্রিয়েশনের সেটআপটার জন্য আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ওয়ার্থি হবে আমার জন্য। আমি যদি এটা থেকে কোনো একদম ট্যানজিবল বেনিফিটও না পাই, এটা আমাকে লাইফে যা শিখাইছে, যে ক্যামেরার সামনে কথা বলার যে এক্সপেরিয়েন্স, এটার দাম কোটি টাকা। মানে ক্যামেরার সাথে সামনে চোখে চোখ রেখে কথা বলার যে সাহস, এই সাহসটার দাম কোটি টাকা, এটা সবার থাকে, ইজ ওয়ার্থ ইট আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই। ফার্স্ট ফার্স্ট এত বেশি মানে আনইজি লাগে একটা হ্যাঁ, ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে কথা বলা, এটা খুবই খুবই টাফ। খুবই। হ্যাঁ, এবার আইমান, সেম কোয়েশ্চেন তোর তোর কাছে আমার। আচ্ছা, আমার কাছেও মানে আমিও ওইরকম কোন স্টকে, এনএফটি তে, ক্রিপ্টোকারেন্সিতে আমি এমন কোনো ইনভেস্টমেন্ট করি নাই ভাই। আঙ্কুর ওয়ারিকো হইতে আমাদের দেরি আছে, আমাদের ওইটা দেরি আছে। বাট হচ্ছে আমিও আপনার মতোই বুকসে, আমি এই লাস্ট কোয়ার্টারে, হ্যাঁ 2021 লাস্ট কোয়ার্টারে আমি বুকসে অনেক ইনভেস্ট করছি। আর বুকস যেগুলাই ইনভেস্ট করছি ওইগুলাই খুব ভালো বই, আমি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। ইট ওয়াজ গুড। আর অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস যেটা আমিও রিসার্চ করছি, সিনিয়রসদেরও হেল্প পাইছি। আমার মনে হয়েছে যে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসটা আমাকে আমার বয়স থেকে 7-8 বছর আগায় নিয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি একটা ইনভেস্টমেন্ট শুরু করছিলাম, সেটা হচ্ছে যে এফডিআর। আমি জুন মাস থেকে প্রত্যেক মাসে 2,000 টাকা করে জমাইতাম। সো ইসলামী ব্যাংকে জমাইতাম, যাতে আমি সুদটা অ্যাভয়েড করতে পারি। ইসলামী ব্যাংকে মানে ওরা হচ্ছে ভ্যারিয়েবল ইন্টারেস্ট দেয়, যেটার কারণ ওরা ওই হারাম, যেটা ইসলামে সুদ, ওই সুদ থেকে হচ্ছে ওরা মুক্ত থাকতে পারে, ওটা 5 to 7%। এখন আমি যেটা হচ্ছে দেখলাম, মানে আই ওয়াজেন্ট ওয়েল অ্যাকোয়াইন্টেড উইথ ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এইগুলোর সাথে আমি এত অ্যাকোয়াইন্টেড ছিলাম না। 2021 আমি আস্তে আস্তে একটু ফাইন্যান্সিয়াল থাকে না মানে ফান্ডামেন্টালস গুলা, ইনফ্লেশন কি, ইনফ্লেশন কিভাবে এফেক্ট করে, ইনভেস্টমেন্ট ফেলিয়ার, এগুলো হচ্ছে নিয়ে যখন ইউটিউবে ভিডিও দেখা শুরু করি, জানা শুরু করি, তখন আমি হচ্ছে বুঝতে পারলাম যে এই এফডিআর যেটা আমি প্রত্যেক মাসে 2,000 করে জমাইতেছি, মানে আমি যদি এই এফডি এখন আমি যে রেটে আমাকে ইসলামী ব্যাংক পে ব্যাক করতেছে, এই এই রেটে পে ব্যাক করলে আমি যদি 2,000 টাকা নিজের কাছে রেখে রেখেও 10 বছর জমাইতাম, তাও ইসলামী ব্যাংক আমাকে যা দিবে তার থেকে বেশি আসবে, কারণ ইসলামী ব্যাংকের টাকা রাখলে আমার উল্টা টাকাটা কমবে। এখন এটা অনেক বড় একটা লং ডিসকাশন, অনেক বড় একটা লং ডিসকাশন কি বললাম, আচ্ছা এটা অনেক লং একটা ডিসকাশন, যে হচ্ছে মূল্যস্ফীতি কিভাবে এই এফডিআর টাকে হ্যাম্পার করে, ওয়াই এফডিআর ইজ নট আ গুড ইনভেস্টমেন্ট, এটা অনেক বড় একটা স্টোরি। বাট লং স্টোরি শর্ট হচ্ছে আই লার্নড ইট। আমি আমার এফডিআরটা ভেঙে ফেলছি, 6 মাসের একটা এফডিআর, যত টাকা হয়েছিল ভেঙে ফেলছি। ভেঙে হচ্ছে দেখা গেছে যে একটা ভালো টাইমেই ভাঙছি। আমার আম্মুর একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা ছিল, আই কুড হেল্প হার, আমার খুব ভালো লাগছে তখন। তো ওই তো মানে আমার মনে হয়েছে যে আমি যদি না জেনে, বাংলাদেশের লাখ লাখ মানুষ এফডিআর করে, ওরা জানেও না, ওরা ধরে বসে আছে যে আচ্ছা আমার তো 8% রিটার্ন আসবে, 10 বছর পর আমি এত লাখ টাকা পাবো। দেখা যায় যে হচ্ছে উনি যদি প্রত্যেক মাসে এখন 5,000 করে দিতেছে, প্রত্যেক মাসে যদি উনি 5,000 করে নিজের কাছে জমাইতো, দেখা যেত যে হয়তো বছরে 6 লাখ, 10 বছর পর 60 লাখ, মানে এরকম একটা ধরলাম, রাফলি 45 লাখ টাকা উনি যদি নিজের কাছে রাখতো তাহলে জমতো। বাট ব্যাংকে রেখে সেটা হচ্ছে 40 লাখ বা 35 লাখ হয়ে যাচ্ছে। বাট অ্যাজ 35 লাখ ইজ অলসো আ বিগ অ্যামাউন্ট অফ মানি, মানুষ এটা রিয়েলাইজই করতেছে না যে ফাইন্যান্সিয়ালি তারা আসলে কম পাচ্ছে। সো আমার মনে হয়েছে যে আমি আমার এইজ থেকে 7-8 বছর আগায় গেছি, শুধুমাত্র এই একটা ব্যাপার জানতে পেরে যে এফডিআর ইজ নট আ গুড ইনভেস্টমেন্ট, আই শুড লুক ফর হালাল অল্টারনেটিভস আর কি। তো আমার মতে ইনভেস্টমেন্ট না এটা, বাট একটা গুড ইনভেস্টমেন্ট নলেজ যেটা আমি গেইন করছি এই বছর,
আর এটা আমাকে অনেক আগায় নিয়ে গেছে। না হলে আমি যদি এটা 7-8 বছর পর জানতাম, আমার অনেকগুলো টাকা ততদিনে শেষ, হারায় ফেলতাম আমি অলরেডি। কারণ ওয়েট, মানে আমি বুঝলাম না, তুই বলতেছিস যে 5 থেকে 7% ওরা যদি তোকে রিটার্ন দেয়, তাহলে এটা হুম, কেন হুম। নিজের কাছে টাকা রাখলে ওর থেকে বেশি কিভাবে থাকবে? কারণ ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া, মানে ইনফ্লেশন রেট হচ্ছে অলরেডি বাংলাদেশে, আমি লাস্ট যখন দেখছিলাম 5.74, এন্ড ইটস ইনক্রিজিং ডিউ টু হুম হুম। এই অ্যাব্রাপ্ট একটা প্যান্ডামিক এন্ড অল। হ্যাঁ। এই এই রেটে যখন তারা আমাকে রিটার্ন দিবে, আমার রিটার্নটা অলরেডি খুব কম পার্সেন্টেজ, 1%-এরও কম আমার রিটার্নটা। প্লাস 10 বছর পর যখন আমি টাকাটা উইথড্র করব, তখন ব্যাংক একটা ট্যাক্স কেটে নিবে, উইচ ইজ আ বিগ অ্যামাউন্ট। ওই ট্যাক্সটা কাটার পরে আর এই কম পার্সেন্টেজে টাকাটা বাড়ার পরে ওই টাকাটা আমার অ্যাকচুয়াল টাকা থেকে কমে যাবে। বেসিক্যালি ওই যে ব্যাংক যে ট্যাক্সটা কাটে, ওইটা কাটার পরেই মূল অ্যামাউন্ট থেকে কমে যাবে আর কি। সো ইট ওয়াজন্ট দ্য সিনারিও 10 বছর আগে, বাট এখন ইনফ্লেশন রেট অনেক বেশি, বাড়ছে ইনফ্লেশন রেট। সো এই কারণে এখন দিস ইজ আ প্রবলেম আর কি। ওকে। টাইম টু টাইম ফাইন্যান্সিয়াল ট্রেন্ড গুলো আসলে চেঞ্জ হয়। হুম যদি হুম। 5 বছর পর ইনফ্লেশন রেট আরো কমে আসে, উইচ ইজ আ ভেরি পসিবল থিং, বাট ফিজিবল, যদি কমে আসে তখন আমি হয়তো আবার এফডিআর করবো আর কি। ডিপেন্ডস। না, লাখ টাকার নলেজ আই গেস। হ্যাঁ, এক্স্যাক্টলি, লাখ টাকার ইনভেস্টমেন্ট নলেজ। করব না এটা যদি আমি একটা যে জানতে পারি, ওটা আমার আসলে অনেক কিছু বাঁচায় দেয়। একটা জায়গায় হুম, ইনভেস্ট করবো এটা জানার থেকে, বিকজ ইনভেস্ট করার জায়গার অভাব নাই। এবং মোস্ট অফ দ্য মানুষ যেটা করে আমরাও হুম, সেটাই করবো। আজকে আমি একটু আগে একটা ভিডিও দেখতেছিলাম বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে, সো ওইখানে দেখলাম যে হুম, হুম, ফিক্সড ইনকামের ইনভেস্ট হইলে সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ড হুম, এই টাইপের কিছু একটা, এছাড়া হুম, হচ্ছে হুম, স্টক হুম। মার্কেট, মিউচুয়াল ফান্ড, এরকমই হালকা কয়েকটা ইনভেস্টমেন্ট অপশন আছে। সো ওইখানের মধ্যে কোনো একটা ব্লক আউট করে দিতে পারার নলেজটা অ্যাকচুয়ালি ওয়ার্থ। ওকে, সো আমি এক্স্যাক্টলি। এবার ইফ আই আস্ক ইউ যে আহ, আজকে 28 ডিসেম্বর, সো মোটামুটি সবাই নিউ ইয়ার রেজলিউশনে ব্যস্ত। তো আমি তোকে জিজ্ঞেস করব যে ফার্স্টে তোর কাছে কি মনে হয় যে ওয়াই নিউ ইয়ার রেজলিউশন ফেইল। সো সেকেন্ডে তুই বলবি যে তোর পাবলিক নিউ ইয়ার রেজলিউশন গুলা কি, বোথ পার্সোনাল অ্যান্ড বিজনেস। আচ্ছা, ওয়াই নিউ ইয়ার রেজলিউশন ফেল? কারণ দুইটা ব্যাপার, আমার যেটা মনে হয়, আমি আমি যে কারণে ফেল করছি গত বছরগুলাতে, ওইখান থেকেই বলি। আমার মনে হয় যে উই ওভার উই ওভার এস্টিমেট হোয়াট উই ক্যান ডু ইন আ ইয়ার এন্ড আন্ডার এস্টিমেট হোয়াট উই ক্যান ডু ইন আ ডে। সো যেটার কারণে আমরা এক বছরে অনেক কিছু করব বলে ঠিক করি, বাট আমরা জানুয়ারির ফার্স্ট উইকটাতে, জানুয়ারি মানে জানুয়ারি মাসটাতে কি করতে পারবো এটা আসলে কখনো চক আউট করি না। আম, ওই যে বলে না একটা কথা যে হচ্ছে, তোমাকে যদি হচ্ছে আমি ওই যে ছোটবেলায় যে হচ্ছে আমাদেরকে আমাদের বাবা মা যে যখন খাওয়াই দিত, তখন প্লেটের মধ্যে অনেকগুলো ভাত নিলে আমরা খাইতে চাইতাম না, তখন কিন্তু ছোট 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 নেওলা করে দিত। কখন যে ছোট ছোট নেওলা খাইতে খাইতে পুরা প্লেট খেয়ে ফেলছি, এটা কিন্তু হচ্ছে আমরা বুঝতাম না। ব্যাপারটা আমার মনে হয় যে হিউম্যান সাইকোলজি ওইটাই হওয়া উচিত। আমরা যদি একটা বড় গোলকে ভেঙে 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 ছোট করি, তখনই ওইটা এডিবল হয়, আমাদের বডি নিতে পারে। কারণ আমাদের মানে প্রেজেন্ট ডেইজে যদি আমি বলি, আমাদের সোলটা বা আমাদের সেলফটা কিন্তু ইজ কোয়াইট রেজিস্ট্যান্ট টু চেঞ্জ। আমরা সবাই নিজের মতো থাকতে চাই, অলস আছি, এটাই ভালো, এমন থাকি। আমরা কিন্তু সহজে চেঞ্জ হইতে চাই না, আর এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। এখন এটা কিভাবে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে যে চেঞ্জ যে হইতেছি, এইটা মাইন্ডকে বুঝতে না দিয়ে, মাইন্ডকে ট্রিক করে চেঞ্জ হওয়া। যেমন খুব পপুলার একটা এক্সাম্পল হচ্ছে যে রাতে যদি কেউ 3টা বাজে ঘুমায়, সে যাতে চেষ্টা করে যে আজকে রাত থেকে আমি 2:30টায় ঘুমাই বা 2:15টায় ঘুমাই, পরের দিন রাতে আমি 2:15টায় ঘুমাই, তারপরের দিন রাতে আমি 1:30টার দিকে ঘুমাই, আস্তে আস্তে কমানোর যে ব্যাপারটা। তো আমার মনে হয় নিউ রেজুলেশন ফেল হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা একবারে অনেক খাইতে চাই, পরে বদহজম হয়, হয় না কিছুই। আর একবার যখন বদহজম হয়, ওই খারাপ এক্সপিরিয়েন্সটাই আমাদের সাথে থাকে, আমাদের খালি এটাই মনে থাকে যে আমরা ফেইলড হয়েছি। বাট কেন যে ফেল হইলাম, এটা পিছনে যে নিজের অনেক বড় একটা ভুল অ্যাপ্রোচ আছে, এটা আমরা দেখি না। তো আমার কাছে এটা নাম্বার 1 রিজন। নাম্বার 2 রিজন আমার কাছে যেটা মনে হয়, আমরা যেটা করি, 4-5 জন ফ্রেন্ড সবাই মিলে ঠিক করি যে দোস্ত, আমরা এই বছর থেকে আমরা একটা গ্রুপ করি, আমরা হচ্ছে এই 4-5 জন একসাথে গ্রো করব, আমরা হচ্ছে এই 4-5 জন এই বছরটাকে খুব প্রোডাক্টিভ বানাবো, এই সেই। এখন
এইটা একটা গুড অ্যাপ্রোচ, ভেরি গুড অ্যাপ্রোচ, যে গ্রুপ ওয়াইজ কাজ করলে একজন একজনকে পুশ করা যায়, অ্যাকাউন্টেবিলিটি বাড়ে, সবই সবই ঠিক আছে। বাট দ্য প্রবলেম হিয়ার ইজ, যখন হচ্ছে আমরা এরকম করি, when we are associating ourselves with the person who are like us, আমাদের গ্রো করাটা টাফ হয়ে যায়। বাট ইনস্টেড যখন আমরা আমাদেরকে এমন কারোর সাথে অ্যাসাইন করি হু অলরেডি গ্রোন, তখন আমাদের পুশটা কাজ করে। তখন আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্স একটু ভুগি, যাচ্ছে ও তো পাইরে গেছে, আমি এখনো পারি নাই। তখন আমরা নিজেকে আরেকটু পুশ করি, তখন আমরা ওই জায়গাটাতে যাইতে পারি। ফর এক্সাম্পল, আমি একটু ওভারওয়েট, আমি যদি আমার আরো 4-5 জন ওভারওয়েট ফ্রেন্ডদেরকে নিয়ে বলি যে দোস্ত আমরা চিকন হবো এই বছরে, সো খুব এনার্জাইজ থাকবে সবাই 1 দিন 2 দিন 3 দিন। বাট যেহেতু আমরা সবাই ওভারওয়েট, আমরা সবাই সেম মেন্টাল এনার্জি পজেস করি, আমাদের মধ্যে থেকে ওই ইন্সপিরেশনটা আসবে না। বাট আমরা যদি 3-4 জন মিলে আরো 3-4 জন হেলদি মানুষের আশেপাশে থাকা শুরু করি, তাদের বডি ফিটনেস, তাদের ফিজিক্যাল ওয়েলবিং, এগুলা দেখে আমরা একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবো, যেটা আমাদেরকে একটা পুশ দিবে যে না, আই হ্যাভ টু ডু বেটার। আমার কাছে মনে হয়, আমার কাছে পার্সোনালি এই দুইটা রিজনই, যে আমরা ফার্স্ট অফ অল এক বছরে কি করবো এটাকে অনেক ওভার এস্টিমেট করি, আর ছোট ছোট গোলস গুলাকে যে অ্যাচিভ করতে পারবো এটাকে আন্ডার এস্টিমেট করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা আমাদেরকে একটা রং সার্কেলের সাথে অ্যাসোসিয়েট করি, যে সার্কেলটা আমাদেরকে গ্রোথ দেয় না, কমফোর্ট দিয়ে দেয়। আর গোলসে পরে আসবো, আগে হচ্ছে আমি আপনার এই ব্যাপারে আপনার টেকটা হচ্ছে শুনতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, না তুই যেগুলো বলছস একদম আই পারফেক্টলি এগ্রি। আমি জাস্ট অ্যাড করতে চাই ডিফারেন্ট পার্সপেক্টিভ। যেটা বলছিস সেটা ঠিক আছে। প্লাস হচ্ছে যদি আমি যদি আরেকটু বলি যে ধর মোস্ট অফ দ্য কেসে আমরা ফেল করে এই জন্য যে আমরা কোনো অ্যাকশনেবল মেজারেবল কোয়ান্টিটি সেট করি না। কি করতে পারি, আমরা ওজন কমাতে চাই, আমরা ভালো মানুষ হইতে চাই। আহ এটা আর কি, মানে কতদিন আগে আমি একটা স্ট্যাটাস দিছিলাম এরকম যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে, অনেকে তো বলে আমরা 1% বেটার হব, আই উইল বি এ গুড হিউম্যান, বেস্ট বেটার ভার্সন অফ মাইসেলফ, বাট হাউ ডু ইউ মেজার দ্যাট? অনেকে আমাকে বলছে যে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট বা মানুষকে হেল্প করতে পারাটা এগুলা, বাট হাউ ডু ইউ মেজার ইট যে তুমি কত পার্সেন্ট বেটার হচ্ছ, রাইট? সো আমার কাছে মনে হয় যে এটা পারফেক্টলি মেজার করাটা ইজ নট ইম্পর্টেন্ট, একদম পারফেক্টলি মেজার করতে হবে, বাট সামহাও মেজার করতে হবে। বিকজ আমি বা আপনি ওজন কমাইতে চাই, কত কেজি ওজন কত দিনের মধ্যে কমাইতে চাই, গোলগুলো এভাবে যদি সেট করা যায় তাহলে ব্রেনের জন্য নিতেও সুবিধা হয়, প্লাস নিজেকে হচ্ছে ইয়া করা যায় না, আর নিজেকে হচ্ছে মানে থাকে না, ব্লাফ করা যায় না। আমি যদি নন মেজারেবল ওয়েতে মাপি তাহলে বলা যায় যে হ্যাঁ ঠিক আছে ওজন তো কমছেই, ভালো মানুষ তো হইছি, আরে হ্যাঁ হ্যাঁ গত বছর আমি একটু খাইস্টা ছিলাম, এবছর আমি একটু মানুষের সাথে ভালো বিহেভ করা শিখছি, সো আমি তো বেটার হইছি। তো বছর শেষে অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস এগুলো দিয়েই চলে যে না উই উই মানে আমরা অনেক ভালো কিছু হয়ে গেছি। বাট এটা না হয়ে একদম যদি যতটা মেজারেবল করা যায়, কিছু জিনিস মেজার করা যাবে না, যেমন আমি কতখানি ভালো মানুষ হইলাম ওইটা চিন্তা করতে হবে যে এই বছর আমি কয়টা মানুষকে হেল্প করছি, ওই নাম্বারটা দেখতে হবে। এছাড়া যেগুলো মেজার করা যায়, যে আমি এতগুলো ভিডিও, যে আমি শুরুতে বললাম পডকাস্ট কতগুলো বানান যায়, আমরা অনেক পডকাস্ট বানাইতে চাই, এটাও একটা ভালো প্ল্যান না। আমরা অ্যাকচুয়ালি বছরে 52 সপ্তাহে কমসে কম 52টা পডকাস্ট বানাইতে, কোনো সপ্তাহে কম গেলে পরের সপ্তাহে 2টা করতে হবে, হিসাব একদম ক্লিয়ার। এক্স্যাক্টলি। এই একটা বিষয়। So, আমার কাছে মনে হয় এইটা একটা বড় ট্র্যাপ, আমি খুব বেশি অ্যাড করব না। সবাই মোটামুটি জানে যে কেন নিউ ইয়ার রেজলিউশন ফেল করে, বিকজ আমার কাছে মনে হয় ব্যাপারগুলো খুব সাবজেক্টিভ। সো নিজে কাজ করলেই না পাওয়া যায় যে আমি যেটা শুরু করছি, আমি যেটা করতে চাইছিলাম ওটা আমি আসলে কেন করি নাই। দেখা যাবে মোস্ট অফ দ্য ক্ষেত্রেই উই গট লেজি, আমরা মোটিভেশন হারায় ফেলি, আমরা আসলে বুঝি না যে আসলে কতদূর আগাচ্ছি। আমার কাছে মনে হয় যে না, আমরা আগাচ্ছি বাট অ্যাকচুয়ালি আমরা এক জায়গাতেই আছি। সো আমার কাছে মনে হয় যে মেন্টাল ইনফ্লেশনটাকেও বিট করা উচিত ফাইন্যান্সিয়াল ইনফ্লেশনের থেকে। বিকজ আমি এখন যখন থার্ড ইয়ারে পড়ি, আমি আগামী বছর ফোর্থ ইয়ার উঠবো। সো আমি আমার কোর্স অফ লাইফে আগামী বছর আমি কিন্তু একটু বেশি জানবো এবং একটু বেশি শিখবো, এটা স্বাভাবিক, তাই না? আমি থার্ড ইয়ার যা পড়াইছে ফোর্থ ইয়ার আমার থেকে একটু বেটার কিছু পড়াবে, এটার জন্যই তো সেটা ফোর্থ ইয়ার। এখন আমি যদি ওইটাকেই ধরে বসে থাকি যে না হ্যাঁ আমি তো আসলে কিছু নতুন কিছু জানছি বিজনেস সম্পর্কে, আমি মনে হয় নো, ওইটা একটা কাইন্ড অফ ইনফ্লেশন, যে ওইটা এমনি আমার শিখা লাগতোই, বা ওইটা কোর্স অফ লাইফে প্রত্যেক বছর মানুষ একটু ম্যাচিউরড হবে, ওইটাকে বিট করে এক্সট্রা কি আমি ওটা শিখছি। এক্সট্রা কিছু না। হ্যাঁ, ওই এই এই মেজারটা করাটা ইম্পর্টেন্ট। সো আজকে আমি একটা ভালো বুদ্ধি পড়লাম, ভালো বুদ্ধি বলতে পুরানো বুদ্ধি নতুন করে শিখছি, সেটা হইতেছে বলতেছিল যে অস্টেন ক্লেয়ন স্টিল লাইক অ্যান আর্টিস্ট বলতেছে, অস্টেন ক্লেয়ন বলতেছে যে হ্যাভ এ ক্যালেন্ডার, কিছু না, একটা বড় ক্যালেন্ডার নিবা, একটা
ভিজিবল জায়গায় এটা সেট করবা। তোমার কাজ হবে প্রতিদিন তোমার একটা টু ডু লিস্ট থাকবে। তোমার কাজ হবে তুমি প্রতিদিনের টু ডু লিস্টটা শেষ করবা আর ক্যালেন্ডারের ওই ঘরটায় ক্রস চিহ্ন দিবা। হ্যাঁ, তোমার কাজ আপাতত প্রথমে ওইটাই। যখন তোমার আন্ডারে 3টা উইক চলে আসবে, তখন তুমি দেখবা যে ইফ ইউ আর সাকসেসফুল, দেখবা যে একটা বড় চেইন হয়েছে। এবার তোমার আর কাজ নাই, তোমার কাজ হচ্ছে ওই চেইনটা না ভাঙা। চেইনটা ভাঙতে তোমার অনেক কষ্ট হবে। তুমি যদি দেখো যে 25টা দিনের একটা চেইন, 26 নাম্বার দিনে তোমার কিচ্ছু ছোট্ট একটা কাজ না করে ওই চেইনটা ভাঙতে তোমার অ্যাকচুয়ালি কষ্ট হবে। মানুষ এভাবেই কাজ করে। এটা অ্যাস্থেটিক একটা মানুষেরও যেমন কাজ করে, নন অ্যাস্থেটিক মানুষের জন্য সেম সেম কাজ করে, বিকজ উই আর সো মাচ ইনটু প্যাটার্নস। আমরা হুম। সবার মধ্যে ছোটখাটো ওসিডি কাজ করে, রাইট? উনি বলছে তারপর তোমার কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট ওই শিকলটা ভাঙবা না, ওইটাকে খারাপ যাতে না দেখে, তোমার কাজ হচ্ছে এটা। এবং ওই কাজটা করতে গেলে কিন্তু ইউ হ্যাভ টু ডু ইউর এভরিডে ওয়ার্ক। এবং আহ, ওই পোস্টটা খুব ইম্পর্টেন্ট। ধর আজকে আমি একটা কন্টেন্ট বানানোর কথা, আমি শুয়ে পড়ছি, ওই বেড থেকে যে উঠে আবার কন্টেন্ট বানাইতে পারে সেই কিন্তু চ্যাম্পিয়ন। এখন এই এক্স্যাক্টলি। ট্রিগারটা অনেকের ভিতর থেকে আসে না, অনেকের বাইরে থেকে হুম হুম দিতে হুম। হয়। সো বাইরে থেকে দেওয়ার জন্য ক্যালেন্ডারটা, যে ক্যালেন্ডারে যখন চোখ পড়বে তখন হচ্ছে তুই ইয়াটা দেখবি। আচ্ছা, আমার একটা ফোন কল আসে, আমার একটু ইম্পর্টেন্ট, আমি জাস্ট একটা ফোন কল নিবো। হ্যাঁ। হুম তো হুম আমরা একটা এন্ডিং নোট, বল বল বল। আমরা একটা এন্ডিং নোট টানতে পারি, প্যারা হবে না। মানে হচ্ছে আচ্ছা, তাহলে এখনই এন্ড রেজুলেশনটা করবো, বলে। রাইট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর আর তুই হচ্ছে আমি যাওয়ার আগে আমি যেটা হ্যাঁ করব, হ্যাঁ হ্যাঁ 2 দিন যেহেতু থাকবো না, এই এখান থেকে শেষ করে আমি এখন পিসিতে বসবো, এখনই থাম্বনেলটা বানায় ফেলবো। ঠিক আছে, তাহলে ওকে, কালকে বসে আর দিয়ে। তো যেখান থেকে শেষ করছিলাম, সো দ্য থিং ইজ যে আচ্ছা আচ্ছা। কি জানি বলতেছিলাম, তো ওই যে ওই ক্যালেন্ডারের ব্যাপারটা। সো হুম ব্যাপারগুলো হুম আসলে খুব সাবজেক্টিভ। যদি আপনি চিন্তা করেন আপনার নিউ ইয়ার রেজলিউশন কেন কাজ করে নাই, আপনি একটা উত্তর খুঁজে পাবেন। বাট দেয়ার আর সাম ওয়েজ যেটার কারণে আসলে বাইরে থেকে ট্রিগার দল, মানে আমি যেটা বললাম সেটা কিন্তু বাইরের ট্রিগার। সো ভিতর থেকে যদি ট্রিগার না আসে তাহলে চেষ্টা করেন যে বাইরের থেকে ট্রিগার দেওয়ার। আমাকে আবার ফোন দিচ্ছে, তার একটা মিনিট। হ্যাঁ, So, আমি ট্রিগার বলতেছিলেন বলতেছিলাম। ক্যালেন্ডারের সো কথাটা। হ্যাঁ, হুম ট্রিগার হুম হুম। বলতেছিলাম। সো ব্যাপারটা হচ্ছে যারা খুব মোটিভেটেড, ওই যে যারা বলে না যে কিভাবে এত মোটিভেটেড থাকেন, অনেকে আমাকে জিজ্ঞেস হুম হুম করে, বা একটা কমন কোয়েশ্চেন। সো মোটিভেটেড যারা থাকে তাদের ট্রিগার গুলা ভিতর থেকে আসে, দে হ্যাভ এন ইন্টারনাল মেকানিজম টু বি মোটিভেটেড। যাদের হুম হুম হুম। মোটিভেটেড ভিতর থেকে আসে না, তারা হয়তো বাইরে থেকে সেট করে। যারা মোটিভেটেড থাকতে পারে না, তাদের ইন্টারনাল কোনো ট্রিগার নেই, আউটসাইডে কোনো ট্রিগার নেই। একদম শর্ট, লং স্টোরি শর্ট আর কি। হ্যাঁ, এবারে তোর হচ্ছে আমার আমার এটাই মনে হয় ভাই, মানে এভরি ফেলিয়ার হ্যাজ অ্যান অ্যান্সার, ইউ ক্যান ইদার অ্যাভয়েড ইট অর অ্যানালাইজ ইট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইজ আপ টু ইউ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেজুলেশনের কথাগুলো বলতেছিলেন। রেজুলেশনের কথা হচ্ছে, মানে আমি একটা ডিস্টিংক্ট রেজুলেশন, মানে আমি আমার গত বছর সবকিছু এবছর কন্টিনিউ করব। আই এম কোয়াইট হ্যাপি উইথ মাই 2021, সো আই উড ট্রাই টু কন্টিনিউ দ্যাট অ্যান্ড বি বেটার সবগুলা আসপেক্টে। বাট একটা জিনিস যেটা আমি 2021-এ নিজের উপর ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আর 2022-তে অনেক বেশি কাজ করবো এটার পিছনে, হুইচ ইজ আই ওয়ান্ট টু বি আ বেটার মুসলিম ইন 2022। হুম আমি ওই দিন একটা পোস্ট দেখলাম, ওই পোস্ট দেখে আমার এত লজ্জা লাগছে, আমি এত লজ্জা আমার জীবনে পাই নাই। হুম হুম একটা খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন, বাম পাশে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের একটা ছবি, আর ডান পাশে একটা কোরআন শরীফের ছবি। উপরে লেখা যে লাস্ট সিন 5 মিনিটস অ্যাগো, ডান পাশে কোরআন শরীফের উপর লেখা যে লাস্ট সিন 1 ইয়ার অ্যাগো। তো এইটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে আমি আসলেই বিগত 4-5 মাসে আমি কোরআন শরীফ পড়ি নাই। মানে আমার এত লজ্জা লাগছে তখন, এন্ড দেন আই ডিড। বাট ওই তো 2021-এ আই ওয়াজ নট আ ভেরি প্র্যাকটিসিং মুসলিম, বাট আই ওয়ান্ট টু বি ইন 2021। এখন এটার জন্য আমি একটা এক্সাম্পল দেই, আমি কিভাবে আমার মেজারেবল গোল গুলা সেট করতেছি। আমার মেজারেবল গোল গুলা যেভাবে আমি সেট করতেছি, আমি আমার একটা হ্যাবিটের সাথে আরেকটা হ্যাবিটকে অ্যাসোসিয়েট করে দিতেছি। হুম আমি ওজন কমাইতে চাই, রাইট? আমি ওজন কমাইতে চাইলে আমি সকালবেলা হাঁটার প্র্যাকটিস শুরু করতে চাই। আমি ফার্স্টে দৌড় করব না, আমি ফার্স্টে সকালবেলা 2 সপ্তাহ হাঁটবো, তারপর আস্তে আস্তে দৌড়াবো, এই আর কি। তো সকালবেলা দৌড়ের আগে দিয়ে আমি জাস্ট ঠিক করে রাখছি যে আমি ফজর নামাজটা পড়ে বের হবো। তো হুম এইভাবে হচ্ছে আমি আমার 2টা হ্যাবিটকে মার্জ করলাম। আমার নামাজ পড়াটাও হয়ে গেল, আমার দৌড়াইতে বের হওয়াটাও হয়ে গেল। তারপর আমি ঠিক করছি যে দিনে যে কোনো 2টা ওয়াক্ত মসজিদে পড়া লাগবে, আমি বাইরে থাকি আর বাসায় থাকি। এইটা হচ্ছে আমার মেজারেবল গোল আর কি। যেমন আমি বাসায় থাকলে আমার জন্য ইজি, আসর মানে আমার বাসার অপোজিটে মসজিদ। তো আমি যদি বিকালে হাঁটতে বের হই, তো ওইটাও আমি এটার সাথে অ্যাসোসিয়েট করে নিছি যে আমি এভাবে বের হবো বাসা থেকে, যে হুম হুম আসর আজানটা দিছে, আমি মসজিদে জামাতে নামাজ পড়ে তারপর হাঁটতে বের হবো। তো এইভাবে আর কি আমি চেষ্টা করতেছি যে হ্যাবিট গুলাকে একটা একটার সাথে লিঙ্ক করলে আমিও যেমন হচ্ছে একবার বের হইলে 2টা টিক দিতে পারবো আমার টু ডু লিস্টে,
হুম। আর এই হ্যাবিট গুলাও আমাকে আসলে আলাদাভাবে অ্যাটেইন করার যে একটা এনার্জি, একটা যে প্যারা, ওটা আমার নিতে হবে না। সো এইগুলা হচ্ছে আমার পাবলিক রেজুলেশন হচ্ছে আই ওয়ান্ট টু বি আ ভেরি বেটার মুসলিম। আমি একটা এক্সাম্পল দিলাম কিভাবে আমি আমার মেজারেবল গোল সেট করতেছি। আই ওয়ান্ট টু ডু সাম মোর হোস্টিং, আই উইল লুক ফর অপরচুনিটিস। আমি শো হোস্ট করার অপরচুনিটিস খুঁজবো, কোথাও অ্যাঙ্করিং করার অপরচুনিটিস খুঁজবো। সো আমি I want to be a better anchor in 2022. So that's also a goal. আমি এটার জন্য মেজারেবল গোল এখনো সেট করতে পারিনি, কজ ইট ডিপেন্ডস আপন অ্যাভেইলেবল অপরচুনিটিস আর কি। সো আই উইল সিক ফর ইট। আমি চেষ্টা করব। আমি হচ্ছে এখানে একটা লিস্টের মধ্যে লিখছিলাম যে একটা ফেলিয়ার হচ্ছে যে আমি আমার ফার্স্ট যে বিজনেসটা ওয়ান স্টপ, এইটাতে একটু কমপ্লেসেন্ট হয়ে গেছি। কারণ আমার কয়েকটা ফিক্সড ক্লায়েন্ট আছে তো। সো ওই ফিক্সড ক্লায়েন্টদের থেকে যখন আই এম আর্নিং গুড, আমি ওদের অ্যারাউন্ডেই রিভলভ করতেছে আমার কাজ, আমার কাজটা গ্রো করতেছে না। সো আমার বিজনেস নিয়ে প্ল্যান আছে যে এটাকে আরো গ্রো করানোর, হয়তো একটু আনকনভেনশনাল ওয়েতে আগাবো। যেমন আমার যে ইন্ডাস্ট্রিটা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এখানে কেউ হয়তো নিজে কন্টেন্ট বানায়, তার কোম্পানিকে বা তার বিজনেসকে অ্যালাইন করার কোনো নেসেসিটি ফিল করে না। বাট আমি হয়তো একটু আনকনভেনশনাল হব। যেমন একটা এক্সাম্পল যদি দেই, অনেকেই হচ্ছে আমাদের কাছে, আমরা হচ্ছে বিজনেস কার্ড প্রিন্ট করি, অনেকে হচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করে যে ভাই বিজনেস কার্ড কয় ধরনের আছে, মানে প্রায় 5-6 ধরনের। এখন সবাইকে ইন্ডিভিজুয়ালি ইনবক্সে বুঝাতে হয় কোন বিজনেস কার্ডটা কেমন। সো আই থট যে আমি যদি একটা ভিডিও বানাই কোন বিজনেস কার্ডটা কেমন, ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে, কার্ডটা যদি বুঝে যায় ভালো মতো, দ্য নেক্সট টাইম কেউ আমাকে এটা জিজ্ঞেস করবে, আমার পেজে যদি ভিডিওটা থাকে আমি জাস্ট লিঙ্ক পাঠিয়ে দিব। আমি হচ্ছে আমার বিজনেস গুলোর জন্য ভিডিও বানাবো, এইটা আমার একটা প্ল্যানিং। যে ফোন কেস কাস্টমাইজ করা যায় সবাই জানে, বাট হোয়াটস দ্য প্রসিজার, আমরা কিভাবে কাস্টমাইজ করি, কাস্টমাইজ করে টু হুইচ এক্সটেন্ট আপনি কাস্টমাইজ করতে পারবেন, এগুলো নিয়ে ছোট ছোট ভিডিও বানাবেন, এগুলো আমার বিজনেস পেজ গুলা থেকে পোস্ট দিব। এইভাবে আই এম সেটিং মাই মেজারেবল গোলস, আর আই তো ওয়ান্ট সবাই রেডি বেটার থাকেন, আগামী 2022। বছর রাত 10টায় আয়মান লাইভে আসবে ওয়ান স্টপ প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর পেজ থেকে। আয়মান আই উইশ, আমার একটা ইচ্ছা ছিল সবসময় কাস্টম কার্ডটা থেকে কিছু সেলিব্রিটি লাইভ শো করা, আর এই লাইভ শো গুলার মধ্যে দিয়ে সেলস, মানে সেল করা, বা ওই টাইমটাতে থাকে না ব্ল্যাক ফ্রাইডে, ওই ব্ল্যাক ফ্রাইডের মতো হচ্ছে এরকম অ্যাগ্রেসিভ কিছু ডিসকাউন্ট দিয়ে, ওই যারা ওই লাইভ শোটার টাইমে কমেন্ট করবে বা অর্ডার করবে, শেয়ার করবে, তারা এই ডিসকাউন্ট পাবে। সো আই উইল ইমপ্লিমেন্ট সাম স্ট্র্যাটেজিস, আই হ্যাভ চকড ইট আউট, লেটস সি হাউ ইট গোস আর কি। হ্যাঁ, মানে এই যে লাইভে আসাটা কিন্তু আমার কাছে মনে হয় অনেক আন্ডাররেটেড একটা স্ট্র্যাটেজি, বাট এটার মাধ্যমে অনেক ভালো সেল হয় ভাই বিকজ উই অফ সেল অনলাইন। ক্রেজি ক্রেজি। ক্রেজি, হ্যাঁ, বিকজ অনলাইনের একটাই ফল যে আমরা দেখতে পারি না প্রোডাক্টটা সামনে থেকে, বা বলা যায় হুম না যে হুম ভাই এটা হুম একটু হুম ভালো হুম করে দেখান এটা, যেটা হুম। লাইফটা হচ্ছে মিটিগেট করে দিচ্ছে। সো আমি এক সপ্তাহে পোস্ট নিয়ে, মানে এক সপ্তাহের প্রোডাক্ট নিয়ে হাজার রকমের পোস্ট, হাজার রকমের টেক্সট বানানোর থেকে একদিন লাইভে এসে সবগুলো শো করাটা অনেক ইজি, মেজারেবল, ভিজিবল এবং কাস্টমার ড্রিভেন। সো এটা একটা অনেক ভালো স্ট্র্যাটেজি, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা এটাকে থাকে না, মানে কিছু কিছু মানুষজন এসে পায়োনিয়ার এসে ধর ব্যাপারটাকে এত ফানি, হাস্যকর করে তুলছে যে দেখা যায় যে এটা অনেকে, এই যে তুই, আমি যে তোরা এটা নিয়ে পচেলাম, আমি পচানোর সুযোগই পাইছি বিকজ এটা একটা ফান হয়ে গেছে আজকাল ইন্ডাস্ট্রিতে। ফান বাট হয়ে ফেসবুক, গেছে। তো ফেসবুক দেখবি যে তোকে প্রায় পুশ নোটিফিকেশন দিবে তোর পেজে যে অমুক লাইভে যাও, পেজ লাইভে যাও, লাইভে তোমার আছে, হ্যাঁ হ্যাঁ। তোমার পেজ লাইভে যাও, তোমার পেজ লাইভে যাও। হ্যাঁ সো এইটাও দেয় যে হচ্ছে তোমার পেজ থেকে লাইভে যাও, আরো হ্যাঁ, অডিয়েন্স এঙ্গেজ করতে পারবা। এইটাও দেয় যে তুমি যে পেজ, তুমি হচ্ছে দারাজকে ফলো করো, দারাজ এখন লাইভে আছে। লাইভে আসছে। হ্যাঁ, সো দেখ এই একটা নোটিফিকেশন ওরা অটোমেটিক জেনারেট করবে যদি আমি আর তুই লাইভে হুম। যাই, কথার কথা আমাদের বিজনেস নিয়ে। সো এটা একটা ভালো, ফেসবুক আমার কাজ সহজ করে দিচ্ছে। যাই হোক, দ্যাটস এ ভেরি গুড রেজুলেশন। আমারটা যদি একদম শর্টে শেয়ার করি, সেটা হইতেছে যে কিছু কিছু ব্যাপার খুব কমন, যেমন ওজন কমানো, কমন। ভালো মুসলিম হওয়া, এটাও ডেফিনেটলি কমন। তুই যেটা বললি যে হ্যাঁ, তোর সাথে হাত হওয়া আমার কিছু ফান্ডামেন্টাল পার্থক্য থাকবে, যে কোরআন শরীফ হয়তো তুই 4 মাস আগে ধরছিস, আমি 2 মাস আগে ধরছি, কথার কথা। বাট এছাড়া হুম। আমার কাছে মনে হয় দেয়ার ইজ নো এন্ড গেম অফ বিং এ বেটার মুসলিম টু গেট নিয়ার টু ইয়োর ক্রিয়েটর। সো আমার কাছে মনে হয় যে সবাই একটু নিজের কাছে চিন্তা করা উচিত যে কোরআন শরীফ কি শুধুমাত্র মানুষ মারা গেলে বা কারো জন্ম হইলে এইসব সময় আমরা এটার সাথে কানেক্ট করতেছি, আর উই আর কানেক্টিং মোর অন ইট জাস্ট লাইক আওয়ার ফোন। তো এইটা সবার কোয়েশ্চেন করা উচিত। দ্যাটস এ ভেরি গুড থট, আইমান, থ্যাংক ইউ ফর দিস, এবং আমি অলসো তোর জন্য। অ্যাজ উই হ্যাঁ, আর অন দিস টপিক, আমি আরেকটা জিনিস অ্যাড করবো, রিয়েলি সরি টু ইন্টারাপ্ট ইউ না ভাই। না না না, ওইটা হ্যাঁ। হচ্ছে যে আমি ওই দিন এত ভালো একটা কন্টেন্ট দেখছি ইউটিউবে, আমি হচ্ছে এই জিনিসটা আমার 2022 তে আমি ইমপ্লিমেন্ট করব। হুম হুম সেটা হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার
বর্তমানে আমার সবচেয়ে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার ইরফান জুনেজো, ইজ এ স্টোরি টেলিং কন্টেন্ট ক্রিয়েটার। ইরফান জুনেজোর এরকম একটা কন্টেন্ট আছে যে হচ্ছে ও বলছে যে ও যেটা করে ওর বিজনেস গুলাতে ও পার্টনার হিসেবে আল্লাহকে নিয়ে নেয়। সেটা কিভাবে? ও প্রফিটটা যখন ভাগ করে ও 60% রাখে, 40% প্রফিট আল্লাহর। 40% প্রফিট আল্লাহর মানে হচ্ছে ওইটা সে হিউম্যানিটেরিয়ান কজে হচ্ছে সে স্পেন্ড করে, সেটা দান সদগা করে। সো আচ্ছা। তার একটা কথা আমার এত ভালো লাগছে যে ওয়েন ইন ইয়োর বিজনেস পার্টনার ইজ আল্লাহ, হাউ মানে হাউ ডু ইউ ইভেন থিঙ্ক যে তুমি ফেল করবা? ইউ উইল গ্রো, ইউ উইল ডেফিনেটলি গ্রো ইনশাল্লাহ। আমি এই জিনিসটা করব। আমি আমার মানে 2021-এর জানুয়ারি থেকে আমি যতই আর্ন করব একটা স্পেসিফিক পার্সেন্টেজ আই উইল ডোনেট। সো এটা হচ্ছে আমি করবো আর কি। সো অ্যাজ উই আর অন দ্যাট টপিক, আর এইটা আমার মেজারেবল গোল গুলার মধ্যে আরেকটা, যে অত পার্সেন্ট আমি ডোনেট করতেছি কিনা, বা আমার অ্যাসেটে আমার বিজনেসে আমি আল্লাহকে অত পার্সেন্ট অংশীদারিত্ব দিচ্ছি কিনা। সো এটাও একটা। হ্যাঁ, দ্যাটস অ্যামেজিং এমন, দ্যাটস আ ভেরি গুড কনসেপ্ট। আমি আই হোপ যে প্রত্যেক বিজনেস ওনার এভাবে চিন্তা করবে, এবং এটাতে আপনার পাওয়ার থেকে হারানোর কিছু নাই, টু বি ভেরি অনেস্ট। আপনি যদি এরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারেন থ্রু ইউর বিজনেস, আল্লাহ চাবে যে মানুষের যাতে উপকার হয়, সো আল্লাহ উইল ডেফিনেটলি ব্লেস আওয়ার ইনিশিয়েটিভ। সো দ্যাটস এ ভেরি গুড। আমার কাছে মনে হয় যে আমি সেদিন একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে বাংলাদেশে যে ধর ইসলাম, আমরা যারা ইসলামিক, আমরা যারা মুসলিম, সোজা কথায় আমরা যারা আল্লাহকে ভয় পাই, মানে আমরা যারা ইসলামে থেকে কন্ট্রোল লাইফস্টাইলে চলে, আমাদের কিন্তু একটাই ভয়, আমরা তো কন্ট্রোলড হওয়ার, যে আমি যে মদ খাচ্ছি না, কেন খাচ্ছি না, বিকজ অ্যাকাউন্টেবিলিটি। ইসলামের সাথে অন্য ধর্মের একটা ফান্ডামেন্টাল পার্থক্য কিন্তু এই যে অ্যাকাউন্টেবিলিটিটা, উই আর অ্যাকাউন্টেবল অন দ্য ডে অফ জাজমেন্ট। অন্য ধর্মে সেটা না, অন্য ধর্মে যা ইচ্ছা তাই করছে। তো এই অ্যাকাউন্টেবিলিটিটা লাইফের প্রত্যেকটা জায়গাতে যত পরতে পরতে ঢুকানো যায়, ধর রাষ্ট্রযন্ত্রের মধ্যে তুই অ্যাকাউন্টেবিলিটি ঢুকে দে, দেখবি রাষ্ট্রের দুর্নীতি টুর্নীতি সব অর্ধেক কমে যাবে। বাংলাদেশের সমস্যার একটা বড় সমস্যা আমি দেখি, বাংলাদেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি, তুই মানুষ মারবি, তোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যাকাউন্টেবিলিটি নেই। হ্যাঁ, সো বিজনেসের ক্ষেত্রে ওইটা, যে বিজনেসে কিন্তু কোনো মেজার ঠিক করা নাই যে তুই কতখানি প্রফিট করতে পারবি বা কেমন কি করতে পারবি। সো ইফ ইউ ফিল অ্যাকাউন্টেবল টু আল্লাহ, সো তখন যে বিজনেসটা অনেক হালাল হয়ে যায়, বিকজ অনেকে হালাল জিনিসের বিজনেস হারাম ওয়েতে করে বলে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে তারা যেই আকারে প্রফিট করে বা যেভাবে প্রোডাক্টটা সোর্স করে, বা তুই চিন্তা করে যে সেদিন আমরা এখান থেকে এখানে যাচ্ছি, একটা ট্যাক্সি ভাড়া, যেহেতু রাত, যেহেতু এখানে আর কোনো ইয়া নাই, এই থেকে একটু ট্যাক্সি ভাড়া চাচ্ছে সে 300 টাকা, এবং সে জানে, সে ফার্স্টে চাইছে সে 400 টাকা। আর আমরা ট্যাক্সিতে ছিলাম লেজিট 10 মিনিট, কারণ সে জানে যে এখানে আমি এখন গলা কাটতে পারবো। সে কিন্তু তার ব্যবসাটা কিন্তু হালাল, কিন্তু সে আমার কাছ থেকে যে 300 টাকা নিল, এটা কি পুরোপুরি হালাল হইলো? সে আমার না, অসহায়ত্বটাকে সে পুঁজি করলো। পুঁজি করলো। সো এইটা বাংলাদেশে অনেক কমন, অসহায় মানুষের অসহায়ত্বকে আমরা অনেক পুঁজি করি। করোনার সময় একটা মাস্কের দাম ছিল 100 টাকা, যে মাস্ক এখন 5 টাকাতেও কেউ কিনে না। তার মানে কি মাস্কের ভ্যালু ওই পাঁচ যে দশ টাকাও না। টাকায় তিনটা সেল করে, হ্যাঁ হ্যাঁ, 10 হ্যাঁ, টাকায় তিনটা সেল করে। তাহলে মাস্কের দাম 3 টাকাও না, 3 টাকারও কম ওদের হুম। প্রোডাক্টের কস্ট, সেটা ওরা 100 টাকা। হ্যাঁ, আমি ডেফিনেটলি ইকোনমিক্স এর যে কনসেপ্ট, বিইং এ ইকোনমি স্টুডেন্ট একটা টাইমে, যে আমার ডিমান্ড বাড়লে আমার কস্ট বাড়বে, সরি এই হুম। প্রোডাক্টের প্রাইস বাড়বে, এটা আমি মানি, বাট তাই বলে 3 টাকার মাস্ক 100 টাকা হইতে পারে না। সো যাই হোক, এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে দের ইজ এ ভেরি মানে গুড অফ এ জেস্টার, যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করা। আমার ক্ষেত্রে যদি আমি যেটা বলতেছিলাম, যে বিজনেস স্বাভাবিকভাবেই নেক্সট স্টেজে নিয়ে যাওয়াটা, পিওরা যত দ্রুত লঞ্চ করা যায় বা সবকিছু নিয়ে একটা ইচ্ছা থাকবে। আর পার্সোনালি আই ওয়ান্ট টু মেক রিলেটেবল তোদের সাথে যেগুলো সেগুলো বলি, যে মোর কন্টেন্ট, মোর পডকাস্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় লাইফে সিমিলার থটস এর মানুষের আশেপাশে থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সো আই ওয়ান্ট টু গ্যাদার মোর পিপল অ্যান্ড বিল্ড এ কমিউনিটি অ্যারাউন্ড মিস, যাদের সাথে আমি আরো কাজ টাজ করতে পারবো একসাথে। এই হচ্ছে মোটামুটি রেজুলেশন ফর 2021। সো এই তো। আই গেস আমরা 2021 একটা গুড নোটে শেষ করতে পারতেছি, উইথ আ লট অফ হোপ টুয়ার্ডস 2022। 2022 তে আপনি আমাদেরকে কোথায় দেখতে চান? এই কি রে, মিউট হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, প্লাস হ্যাঁ। হচ্ছে যে আপনাদের রেজুলেশন গুলো চাইলে ড্রপ করতে পারেন, যাতে মানুষজন কিছু শিখতে পারে কমেন্ট বক্স থেকে। উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইউ ইন 2022, উইশিং ইউ আ ভেরি ভেরি অ্যামেজিং 2022। হ্যাঁ, আমার যেটা বললো যে শেয়ার করবা ফর দ্য নট অফ অনলি শেয়ারিং, মানে নট অনলি ফর দ্য সেক অফ শেয়ারিং। শেয়ার করলে একটা হুম হুম। পাবলিক অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়, এবং যেটা মানুষকে একটা এক্সটার্নাল ট্রিগার দেয়। আমরা যেহেতু এক্সটার্নাল ট্রিগারের কথা বলতেছিলাম, সো এক্সটার্নাল ট্রিগার যদি কারো প্রয়োজন হয়, তাহলে পাবলিকলি শেয়ার করতে পারেন আপনার রেজুলেশন। দ্যাট উইল, মানে যখন আপনি ঘুমাইতে যাবেন বিছানায়, তখন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে যে আপনি মানুষকে বলছিলেন আপনি প্রতিদিন এটা করবেন, আপনি করেন নাই।
বা মোবাইলে Exactly. ওয়ালপেপার সেট করা, এটা বোথ ওয়েতে হইতে পারে। তো যাই হোক, দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ আইমান ফর জয়নিং। তুই তো আজকে ট্রাভেল করবি, তোর জন্য সেফ জার্নি। আর হচ্ছে আই উইশ 2022 তে উই উইল বি কামিং ব্যাক স্ট্রঙ্গার এন্ড বেটার। তোর স্পট আপনাদের ইনশাল্লাহ। অনেক ভালোবাসা আরো এগিয়ে যাবে, এটাই উইথ দ্যাট হোপ উই আর কনক্লুডিং আওয়ার দ্য ভেরি লাস্ট এপিসোড অফ 2021। ইনশাআল্লাহ 2022 তে সবার সাথে আবার দেখা হবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম।